সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠের খুবই কাছে একচক্রধাম বা বীরচন্দ্রপুর। এই ভরা বর্ষায় আমরা চলে গিয়েছিলাম একচন্দ্রধাম বীরচন্দ্রপুরে। প্রথমে তারাপীঠে একদিন ছিলাম, তারপর সেখান থেকে শ্রীকৃষ্ণধাম এই একচন্দ্রপুর বা বীরচক্র গ্রামে এসেছিলাম, যেখানে প্রভু নিত্যানন্দের জন্মস্থান রয়েছে বলে আমরা জানি। তারাপীঠ থেকে আপনি টোটো অটো বুক করে খুব সহজেই চলে আসতে পারবেন। বাসও এই রাস্তা দিয়ে যায়, একটু দাম দর করে নিতে হবে টোটো অটোর ক্ষেত্রে, তাহলে ঘুরে নিতে পারবেন এত সুন্দর একটি স্থান। হাওড়া থেকে রামপুরহাটগামী যে কোনো এক্সপ্রেস ট্রেনেই আপনি চলে আসতে পারবেন তারাপীঠ। তারাপীঠ থেকে যখন আপনি একচক্র ধামের দিকে আসবেন, রাস্তা ধরে দেখতে পারবেন দুদিকে সবুজে মোড়া পরিবেশ। আর এখন যেহেতু বন্যার মতো এখানে অবস্থা হয়েছে, ডিভিসি থেকে জল ছাড়ায় স্থানীয় যে ছোট ছোট নদীগুলো এবং খালগুলো জলে পরিপূর্ণ, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ঈশ্বর এই অবস্থা থেকে এদের মুক্তি দিক, এই কামনাই করি। পথঘাটেরও অবস্থা খুবই শোচনীয়, কিন্তু যেহেতু হাতে সময় আছে তাই একচক্র ধাম আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। এছাড়াও আমাদের শিয়ালদা থেকে আপনি মা তারা, গোড্ডা মেমো, এই ট্রেনগুলো আপনাকে তারাপীঠে নিয়ে আসবে। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, আপনি দেখে নিতে পারবেন। সকালবেলা উঠলেই আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যেই হাওড়া থেকে চলে আসতে পারবেন এই তারাপীঠে। আর তারাপীঠ থেকে একচক্রধাম খুবই কাছে, খুব সহজেই চলে আসতে পারবেন। চলুন ঘুরিয়ে দেখাই এই একচক্রধাম, যেখানে নিত্যানন্দ প্রভুর অনেক স্মৃতি রয়েছে। আর আমার এই ভিডিও পুরোটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাকে অনেক তথ্য দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ঘুরে দেখি। হাওড়া থেকে সকালবেলা আপনি অনেক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন, যা আপনাকে খুব সহজেই নিয়ে চলে আসবে এই তারাপীঠে, এবং তারাপীঠ থেকেই আপনি এই সকল স্থান ঘুরে দেখতে পারবেন। যদি আপনি এক্সপ্রেস ট্রেনে লোকাল টিকিট কেটে চলে আসেন তাহলে তো খুব সুবিধাই হয়, কারণ এখন রেলের দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া খুবই চাপের ব্যাপার। সেক্ষেত্রে আপনি লোকাল ট্রেনের টিকিট কেটে হাওড়া স্টেশন থেকে উঠে পড়ুন আর খুব সহজেই চলে আসুন এই সতীপীঠ তারাপীঠে, এবং তারাপীঠে মায়ের দর্শন করেই বেরিয়ে পড়ুন একচক্র ধামে নিত্যানন্দ প্রভুর স্মৃতি বিজড়িত স্থানগুলি ঘুরে দেখতে। বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশে এই একচক্র গ্রাম তারাপীঠ শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, আর এর পাশ দিয়ে অনেক ছোটোখাটো নদী নালা বয়ে গেছে বলেই এখানে এত সবুজে শ্যামলে ভরে রয়েছে। আপনি টোটো অটো ছাড়া এখানে পায়ে হেঁটে কোনোভাবেই আসতে পারবেন না। বাসে আসতে পারেন, অথবা নিজস্ব যানবাহন থাকলে তারাপীঠ থেকে আপনি গুগল ম্যাপ ফলো করলেই একচক্র ধাম চলে আসতে পারবেন। তারাপীঠের যে মূল বাস স্টপেজ আছে সেখান থেকে বাসও আপনাকে 20 টাকায় এখানে নিয়ে চলে আসবে। তাহলে দেরি না করে তারাপীঠ আসলে অতি অবশ্যই ঘুরে দেখবেন একচক্র ধাম এবং বীরচন্দ্রপুর। মন্দির
স্নো বাঁকারায় দুপুরে যাবো। পাতাল শিব মন্দির, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা তারকনাথের জয়। পাতাল শিব মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই একচক্র ধামে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরে আসলে আপনি বিমলা দেবী, লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর 10 অবতারের দর্শন করতে পারবেন। মন্দির চত্বরে সেভাবে ছবি তোলা যায় না, তাই দিতে পারলাম না। মন্দিরের ভিতরে আপনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করতে পাবেন, প্রভু শ্রীকৃষ্ণেরও দর্শন করতে পাবেন। এখানেও রয়েছে, এই সুন্দর লাগবে। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আর যাওয়া হলো না, কিন্তু আসলে বিগ্রহের ছবিগুলো দর্শন করা যাবে। পুরীর মন্দিরে আমরা যেমন মন্দিরের চূড়ায় একটি ধ্বজা দেখতে পারি, এখানেও দেখতে পাবো। বিশ্বাস করা হয় যে নিত্যানন্দ প্রভু তার মাকে পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন এই মন্দিরের মাধ্যমেই করিয়েছিলেন। পরবর্তীকালে এই মন্দিরটি সংস্কার করা হয় এবং আধুনিকভাবে তৈরি করা হয়। আশা করি বাঁকারায়ের মন্দিরের পর এই জগন্নাথ মন্দির ঘুরে সকলেরই ভালো লাগবে। একচক্র ধামের প্রথম দুটি মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখানে আরেকটি বাড়িতেও আমি দেখলাম যে শ্রীকৃষ্ণের আরতি হচ্ছে, তারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সকলের ভালো লাগবে। বিশ্বাস করা হয় যে একচক্র ধামে যে বাঁকারায় মন্দির রয়েছে, সেই মন্দিরের মূল দেবতা বাঁকারায় অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধিকার মূর্তিটি প্রভু নিত্যানন্দকে দেবতা বিশ্বকর্মা অর্পণ করেছিলেন। তিনি এই মন্দিরটি বানিয়ে দিয়েছিলেন। গুপ্ত বৃন্দাবন হিসাবেই এই বাঁকারায়ের মন্দির প্রসিদ্ধ। এই মন্দিরের বয়স প্রায় 600 বছর। এখানে দৈনন্দিন শ্রীকৃষ্ণের সেবা করা হয়ে থাকে। শ্রীকৃষ্ণের নানা লীলা কাহিনী এই মন্দিরের দেওয়ালে বর্ণনা করা রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। প্রভু নিত্যানন্দেরও জীবন কাহিনী এখানে বর্ণনা করা রয়েছে। আসুন ঘুরে দেখুন বাঁকারায়ের মন্দির। প্রভু নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু একই সাথে গৌর নিতাই বলেই অভিহিত হন। গৌরবময় বৈষ্ণব ধর্মের দুজন ধর্মপ্রচারক ছিলেন গৌর নিতাই এবং নিত্যানন্দ প্রভু। বিশ্বাস করা হয় যে নিত্যানন্দ প্রভু ছিলেন প্রভু বলরামের অবতার। এই একচক্র ধামে আপনি নিত্যানন্দ প্রভুর অলৌকিক কাহিনীর অনেক বর্ণনা পাবেন, যা আপনাকে এই স্থানের পবিত্রতা সম্পর্কে জানান দেবে। অবশ্যই সময় বার করে এই একচক্র ধাম ঘুরে দেখবেন এবং প্রত্যেকটি মন্দিরেরই অলৌকিক কাহিনী সম্পর্কে জানবেন। এই একচক্র
বা বীরচন্দ্রপুর নামের পিছনেও একটি কাহিনী রয়েছে। বিশ্বাস করা হয় যে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় স্ত্রী জাহ্নবা দেবীর পুত্রের নাম ছিল বীরচন্দ্র বা বীরভদ্র। তারই নাম অনুসারে এই স্থানের নাম হয় বীরচন্দ্রপুর বা একচক্রধাম। এছাড়াও মহাভারতের যে চক্রের কাহিনীটি এখানে রয়েছে তার নাম অনুসারেও এর নাম একচক্রধাম মানা হয়ে থাকে। বেশ প্রসিদ্ধ স্থান। প্রথমেই আপনি দেখে নিতে পারবেন একচন্দ্র ধামে এসে বাঁকারায়ের মন্দির এবং জগন্নাথ মন্দির। তারপরে আপনি রাস্তার বাম দিকে যমুনা নদীর তীরে প্রথমেই পেয়ে যাবেন ইস্কনের মন্দির। তারপরে আপনাদের নিয়ে যাব নিতাই বাড়িতে। চলুন। একচন্দ্রপুরে যে ইস্কন রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাই। আমরা এখানে আজ ভোগ খাবো না, আমরা প্রভুকে দর্শন করব এবং আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। চলুন ঘুরে দেখি এখানকার ইস্কনের মন্দির। এখানে আপনি অনেক গোশালাও দেখতে পারবেন, আশেপাশে রয়েছে। সুতরাং একচক্রধাম আসলে আপনি অতি অবশ্যই দই বা দুধ বা ঘি কিনে নিতে পারেন। উৎকৃষ্ট মানের দুধ ঘি এখানে পাওয়া যায়। ইস্কনের এই মন্দিরে যখন আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন আপনার সামনে চোখে পড়বে মহাভারতের একটি অপরূপ দৃশ্য, যেখানে আপনি দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের চাকাটি হাতে তুলে নিয়ে ভীষ্ম পিতামহর দিকে ছুড়ে দিচ্ছেন। বিশ্বাস করা হয় সেই রথের চাকা এখানেই পতিত হয়েছিল, তার থেকেই এর নাম একচক্রধাম। সুতরাং পাণ্ডবদের মহাভারতের কাহিনী এখানে অনেকটাই সংযুক্ত আছে। ইস্কনের ভিতরে প্রবেশ করুন এবং এখানকার মন্দিরের ভিতরে আপনি প্রভু শিলপাদকে দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনার শ্রীকৃষ্ণর 3টি মূর্তি চোখে পড়বে। মূল মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও তোলা সেভাবে সম্ভব না, আমি ইন্টারনেট থেকে সেগুলো জোগাড় করে আপনাদের দিলাম। আপনারা সচক্ষে এসে ইস্কনের এই মন্দির ঘুরে দেখবেন। মন্দিরের বাইরেও যেমন বুক স্টল রয়েছে, মন্দিরের ভিতরের অংশেও বুক স্টল রয়েছে। এখানে বসে আপনি সন্ধ্যা আরতি এবং দিবা আরতিও দেখতে পারেন। সময়সূচিও আপনাদের জানানো রইল, আপনারা অতি অবশ্যই ঘুরে দেখবেন। এবার আপনাদের একচক্রধামের ইস্কনের কাহিনীটি বর্ণনা করি। ইস্কনের এই মন্দিরকে একচন্দ্রদয় মন্দির বলা হয়ে থাকে। এখানে সূর্যদেব একচক্র নামে বিরাজমান। মন্দিরের প্রবেশের সামনেই আপনি দেখতে পারবেন যে ভগবান বিষ্ণুর 2টি মূর্তি রয়েছে। তার পিছনে ভক্তরা খোল করতাল মাদলরত অবস্থায় রয়েছে এবং মন্দিরের চূড়ার দিকে তাকালে লক্ষ্য করবেন যে 2টি ময়ূরের মাঝখানে একটি চক্রের অবস্থান রয়েছে, যা এই মন্দিরকে বিশিষ্ট একচক্রধামের পিছনের দিকের অংশ। এই জায়গাটা কৃষ্ণের ফুল ও ফলের ছবি তুলে বিশাল বড় বাগান রয়েছে। প্রবেশ নিষেধ। অনেক বড় মন্দির, ভালো লাগবে ঘুরে অবশ্যই। পিছন দিকটাও চলে এসেছি প্রায়। এখানে যে পুরো মন্দির আছে একচক্রধামের। প্রসাদ ভোগ প্রসাদ এসে খেতেই পারবেন, যেমনটি বললাম। এখানে এসে কুপন কিনে নিতে হবে, তাহলেই খেতে পারবেন। আর একটু বাগান রয়েছে, চলুন। ইস্কনের নিজস্ব অতিথিশালাতে বুকিং করে নেবেন, তাহলে এখানে একদিন অন্তত কাটিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি মন্দিরই এখানে অসাধারণ কারুকার্যের উদাহরণ দেয়। আসুন, দর্শন করুন এবং যথাসাধ্য এখানে দান করতে পারেন। তারাপীঠ থেকে প্রচুর দর্শনার্থী মায়ের দর্শনের পর এখানে আসেন, তাই সারাদিন একচক্রধামে
প্রচুর লোকের সমাগম থাকে। এখানেও অতিথিশালা রয়েছে, সেখানে থেকেও আপনি তারাপীঠ ভ্রমণ করতে পারেন। প্রত্যেকটা মন্দিরের সাথেই আমি দেখেছি অতিথিশালা রয়েছে। সুতরাং একচক্র ধাম শুধুমাত্র ঘুরতে আসলেও আপনি একদিন কাটিয়ে যেতে পারেন, বেশ ভালোই লাগবে। এটা হচ্ছে শ্রী গৌর নিতাই গৌর হরির বাড়ি। এখানে অনেকগুলো মন্দির আছে, একটা ষষ্ঠীতলাও রয়েছে, একটা অশ্বত্থ গাছতলাও রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভু এক সময় এখানে নাকি শ্রী চৈতন্যদেবও এসেছিলেন, সেটা লেখা রয়েছে। নাম হচ্ছে নিতাই বাড়ি, বড় করে লেখা আছে এখানে নিতাই বাড়ি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাগবে। ভিতরটা ঠিক আমাদের বেলুড় মঠের আদলেই অনেকটা তৈরি, শান্ত স্নিগ্ধ পরিবেশ। ভিতরে শ্রীকৃষ্ণেরও অনেকগুলো মূর্তি আছে। আর এই জায়গাটা তো মাধুর্য খুব সুন্দর। আর এখন ঝড় হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য তো আরও সুন্দর। এখানটা এসে খুবই ভালো লাগবে, অবশ্যই ঘুরে দেখবেন নিতাই বাড়ি। হ্যাঁ বাস সুন্দর লাগবে, ঘুরে দেখবেন। এবার আপনাদের নিয়ে যাই প্রভু নিত্যানন্দের জন্মস্থান হিসাবে পরিচিত নিতাই বাড়িতে, যেখানে আপনারা কোনোভাবেই ছবি ও ভিডিও তুলতে পারবেন না। আপনাকে সেগুলো লকার বক্সে জমা রেখেই যেতে হবে। আমরাও জমা রেখে গিয়েছিলাম। তবু আপনাদের জানিয়ে রাখি এখানে কী কী দেখতে পারবেন। এখানে বিশ্বরূপতলা বা সন্ন্যাসীতলা বা মালাতলা রূপে একটি অশ্বত্থ গাছ রয়েছে। বিশ্বাস করা হয় যে চৈতন্য মহাপ্রভু এখানে এসে মালা রেখেছিলেন, তাই এর নাম মালাতলা। এছাড়াও এখানে মা ষষ্ঠীরও একটি ছোট্ট মন্দির রয়েছে। বিশ্বাস করা হয় সেই মন্দিরের নিচেই প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের আদলে এখানে একটি মন্দির রয়েছে, সেখানেও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো। নিতাই বাড়িতেও আপনারা অতিথিশালা পেয়ে যাবেন, সেখানেও বুকিংয়ের মারফত আপনারা থাকতে পারবেন। আমাদের যেমন নদিয়া জেলার মায়াপুরে রয়েছে ইস্কনের সবচেয়ে সুন্দর এবং সর্ববৃহৎ মন্দির, এছাড়া কলকাতাতেও রয়েছে। একচক্রধামে যেহেতু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত, এখানেও একটি ইস্কনের মন্দির আছে, খুব সুন্দর, ঘুরে দেখবেন। কিংবদন্তি অনুসারে সারা ভারত জুড়েই একচক্র নামে বিভিন্ন স্থান রয়েছে। আমাদের বীরভূম জেলাতেও মানা হয়ে থাকে এই বীরচন্দ্রপুরেই একচক্র ধাম রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যেও মানা হয়ে থাকে যে একচক্র ধাম রয়েছে, যা নিয়ে মতান্তর রয়েছে। আমরা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের এখানে আসারই সৌভাগ্য লাভ করলাম, তাই এখানকাই একচক্র ধাম আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনারাও আসুন, ঘুরে দেখুন। এক এক করে প্রত্যেকটা মন্দিরই ঘুরে দেখবেন। জগন্নাথ মন্দির, বাঁকা রায়ের মন্দির, তারপর ইস্কন মন্দির, গৌড়ীয় সারস্বত মঠ, রাধা রাসবিহারী মন্দির, নিধুবন এবং সর্বশেষ হাঁটুগোড়া। টোটোওয়ালা অটোওয়ালা আপনাকে অতি অবশ্যই গাইড করে দেবে কোন কোন মন্দিরে যেতে হবে। টোটো অটোর গায়েও দেখবেন স্টিকার লাগানো আছে এই সকল মন্দিরের ছবি সহ। এরপর আপনাদের নিয়ে যাব গৌড়ীয় মঠে। চলুন ঘুরে দেখি গৌড়ীয় মঠ। চন্দ্রপুর গর্ভবাস। বাবারে, পাদুকা জোড়া এখানে রাখা। ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ধূমপান, এটা
একটা মন্দির, এই মন্দিরটাও বেশ বড় আকারে, দেখতেই পাচ্ছেন, গাছগাছালি দিয়ে ঘেরা, বাধাই করা। এটা নিশ্চয়ই আবাসিকদের আশ্রম বা অতিথি নিবাস যে রয়েছে, গেস্ট হাউস লেখাই রয়েছে। আপনি তারাপীঠে না থেকে এখানেও এসে থাকতে পারেন। এখানে সমস্ত কৃষ্ণের মন্দিরগুলোই পাবেন একের পর এক। চলুন এই মন্দিরগুলো ঘুরে দেখি। হয়তো এখানে ছবি তোলা নিষেধ থাকতে পারে। চৈতন্য ধাম, চক্রধাম, বিশাল বড় প্রাঙ্গণ। এই গৌড়ীয় সারস্বত মঠের ভিতরেও নিত্যানন্দ প্রভুর একটি মন্দির রয়েছে এবং শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি বিগ্রহ রয়েছে। অবশ্যই ছবি তোলা বারণ, তাই আপনাদের দেখাতে পারলাম না, আপনারা স্বচক্ষে এসে দর্শন করবেন। এখানে মন্দিরের রন্ধনশালা, গোশালাটাও রয়েছে। এখানে রয়েছে সমাধিস্থল সম্ভবত। এই মন্দিরটাও আকারে বিশাল বড়। নির্মাল্য, আচ্ছা, সাজানো গোছানো ফুল দিয়ে ঘেরা। আসলে এখানে গেস্ট হাউসে থাকতে পারবেন। কন্ট্যাক্ট নম্বরটা রাধা রাসবিহারী মন্দির, একচক্র আসলে অবশ্যই শ্রী রাধা রাসবিহারী মন্দির ঘুরে যাবেন। মন্দিরটি এখনও তৈরি হচ্ছে, আরও অনেকটা বড় হবে হয়তো। একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দিরের সময়সূচি একচক্রের শ্রী। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই একচক্র ধামে যেহেতু প্রচুর গোশালা রয়েছে, তাই উৎকৃষ্ট মানের দুধ, দুগ্ধজাত নানা দ্রব্য এখান থেকে কিনে নিতে পারেন। ঘি, মিষ্টি, পনির এখানে খুব ভালো উৎকৃষ্ট মানের পাওয়া যায়, তা আপনারা অবশ্যই মনে করে কিনে নিতে পারেন এবং স্থানীয় প্রসাদ এবং মিষ্টিগুলো খেয়ে দেখতে পারেন, খুবই ভালো। আর প্রত্যেকটি মন্দিরে তো একই সাথে আপনি ভোগ প্রসাদ খেতে পারবেন না, তাই যে কোনো একটি নির্দিষ্ট মন্দিরে খেয়ে নিন। আর যদি এখানে আপনি অতিথিশালায় থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকটা মন্দির ঘুরে দেখুন। সুন্দর ধানের উপরে দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, এই একচক্র ধামের অপূর্ব সুন্দর অনুভূতি। যত দূর যাবেন চোখে পড়বে সবুজ, সবুজে সবুজে ঘেরা। যত দূর চোখ নেই, মহাভারতে বর্ণিত হয় একচক্রগণেরই একই স্থান নিধুবন বা বৈষ্ণব পণ্ডিত। সবশেষে আপনাদের নিয়ে যাচ্ছি পঞ্চ পাণ্ডবতলা বা নিধুবন হিসাবেই পরিচিত। মহাভারতে পাণ্ডবরা তাদের যখন অজ্ঞাতবাস ছিল, বিশ্বাস করা হয় তারা এখানে এসে কিছুকাল কাটিয়েছিলেন। এছাড়াও মানা হয় থাকে মহাভারতে বকাসুরকে ভীম এখানেই এসে বধ করেছিলেন। বেশ ঐতিহাসিক এই স্থান, দুদিকে সবুজে মোড়া এই নিধুবন বা পঞ্চ পাণ্ডবতলা। এখানেও ছবি তোলা নিষিদ্ধ রয়েছে, জরিমানাও করা হবে, তাই আপনাদের ভিতরের কিছুই দেখাতে পারলাম না, আপনারা স্বচক্ষে এসেই দর্শন করবেন। পঞ্চপাণ্ডবতলা এবং নিধুবন সম্পর্কে জানিয়ে রাখি, এখানে এখনও রাত্রেবেলা রাধার পায়ের নূপুরের শব্দ পাওয়া যায়। খুবই জাগ্রত স্থান এবং সন্ধ্যা আরতির পর এই স্থানে কেউই থাকেন না। বিশ্বাস করা হয় যে পঞ্চপাণ্ডবের অস্তিত্ব এখানে রাত্রেবেলা অনুভব করা যায়, তাই এই হচ্ছে একচক্রধামের পঞ্চপাণ্ডবতলা। আসবেন, এখানে ছোট্ট মন্দির, এগুলোতে কি সুন্দর খেলছে। যেহেতু নিম্নচরটা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, ঝাড়খণ্ড বীরভূম লাগোয়া, তাই এখানে এত বড় প্রকোপ।
স্থানটা বলা হয়েছে বাঁকা রায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড হাটুগোড়া। মানব এই জল স্পর্শ করলে মনে হয়। সবশেষে একদম আমরা এসে উপস্থিত হলাম হাঁটুগোড়াতে। বিশ্বাস করা হয় যে নিত্যানন্দ প্রভু হাঁটু গেড়ে তার ভক্তদের মধ্যে দধি চিরে এখানেই প্রদান করেছিলেন। সেই সময়ের সপ্ত নদী এবং সপ্ত সাগরকে তিনি আহ্বান করেছিলেন এখানে আসার জন্য। যেহেতু তার মা গঙ্গাসাগর যেতে পারছিলেন না, তাই নিত্যানন্দ প্রভু সপ্ত সাগর এবং নদীকে এনে এই জলাশয়ের জলকে পবিত্র করে তুলেছিলেন। স্থানীয় লোকরা এই জলাশয়কে গঙ্গা নদীর সমান পবিত্র বলে মনে করেন। এই পবিত্র কুণ্ডের মাঝখানেই রয়েছে বাঁকা রায়ের আদি মন্দির, যার চূড়া এখনও দেখা যায়। হাটুগোড়ায় অবস্থিত পবিত্র জলাশয়ের মধ্যে যে বাঁকা রায়ের আদি মন্দির রয়েছে, বিশ্বাস করা হয় এই মন্দিরের চূড়া সারা বছরই জলের উপরেই থাকে। যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন এই চূড়া জলের তলায় প্রবেশ করে না। তবে অবশ্য আমরা এসে সেটা সেভাবে লক্ষ্য করতে পারলাম না, হয়তো আমাদেরই চোখের ভুল ছিল। তবে অবশ্যই এই স্থানে আসলে একটা অলৌকিক অনুভূতি আপনাকে স্পর্শ করবে, খুবই ধার্মিক। ঈশ্বর এই প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করুন, মানুষও এগিয়ে আসুন একে অপরকে সাহায্য করতে, এই কামনাই করি। জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ। সকলের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন আমরা আর মন্দিরে গেলাম না, এখন একটু বিশ্রাম নেব, তারপর বিকেলে মাকে দর্শন করতে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে আবার দেখা হবে। আশা করি আমার চ্যানেলে এই একচন্দ্রধাম বা বীরচন্দ্রপুরের অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের লীলাভূমি দর্শন করে ভালো লেগেছে। এখন আমরা ফিরে যাব তারাপীঠ মন্দিরের কাছাকাছি আমাদের হোটেলে। একচক্রধাম পুরোপুরি আমাদের ঘোরা হয়ে গেছে এবং যথাসম্ভব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে মাফ করবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারাপীঠে এসে আমরা লক্ষ্য করছি যে দ্বারকা নদী জলে ফুলে ফেঁপে উঠেছে। যেখানে বছরের অন্য সময় জল খুবই কম পরিমাণে থাকে, সেখানে এখন প্রায় বন্যার পরিস্থিতি। তারাপীঠের বিভিন্ন ছোট ছোট বা নিচু অঞ্চলগুলিতে এখন জলে পরিপূর্ণ। তারাপীঠের মহাশ্মশানেও জল ঢুকে গেছে শুনতে পেলাম। খুবই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। ঈশ্বর সকলকে সঠিক পথ দেখান। আজকের মতো একচক্রধাম থেকে আমরা ঘুরে এখন তারাপীঠে আমাদের হোটেলে চলে এসেছি। বৃষ্টি তো অবিরাম চলছেই, এখন একটু বিশ্রাম নেবার পালা। বিকেলবেলা আবার মায়ের মন্দিরে যাব, তখন আপনাদের আবার দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। এবং সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এই পরিস্থিতির উন্নতি হয়।